আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমরা আজ একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক মানুষের উদ্ভব আর সভ্যতার অগ্রগতিকে সঠিকভাবে বোঝার জন্য মানব সভ্যতার এই বিশাল ইতিহাসকে কিভাবে ভাগ করা যায় সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। ইতিহাস মানেই কিন্তু শুধু রাজায় রাজায় যুদ্ধ নয়, ইতিহাস হলো আমাদের একেবারে নিজস্ব অস্তিত্বের শেকড়। এখন ভাবুন তো, এই যে লক্ষ লক্ষ বছরের মানব সভ্যতা, একে আমরা কিভাবে ভাগ করি? মানে মানব অস্তিত্বের একটা বিশাল সময় জুড়ে তো কোনো লিখিত বিবরণই ছিল না, তাই না? তাহলে সেই বিশাল অন্ধকার সময়টাকে কিভাবে সাজানো সম্ভব? চলুন এই ঐতিহাসিক পাজলটা আজ সলভ করা যাক, এবং ঐতিহাসিকরা কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন তা দেখা যাক। আজকের আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলো দেখব সেগুলো হল যুগ বিভাজনের মূল ভিত্তি, এরপর প্রাগৈতিহাসিক যুগ, প্রায়ৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ এবং সবশেষে একটা উপসংহার আর প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, যুগ বিভাজনের মূল ভিত্তি, বা বলা যায় ইতিহাসের কোড ব্রেক করা। দেখুন, ইতিহাস কিন্তু নিছক সময় বয়ে যাওয়ার হিসেব নয়। মানব ইতিহাসকে মাপা হয় মানুষের সবচেয়ে যুগান্তকারী একটা আবিষ্কারের উপর ভিত্তি করে, আর সেটা হলো লিপি বা লিখন পদ্ধতি। আর শুধু লিপি থাকলেই হবে না, সেটা পড়ার ক্ষমতাও থাকতে হবে। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। প্রাগৈতিহাসিক যুগে লিপির কোনো অস্তিত্বই নেই। প্রায়ৈতিহাসিক যুগে লিপি আছে ঠিকই, কিন্তু আমরা আজও তার পাঠোদ্ধার করতে পারিনি। আর ঐতিহাসিক যুগ, সেখানে লিপিও আছে আর তা পড়াও যায়। জাস্ট এই একটা সিম্পল মাপকাঠি আমাদের পুরো অতীতকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্যায়ে, প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ ভৌত প্রমাণের যুগে। যেহেতু এই অন্ধকার যুগে কোনো লিখিত বিবরণ নেই, তাই একে বুঝতে হলে আমাদের পুরোপুরি নির্ভর করতে হয় ফিজিক্যাল এভিডেন্স বা প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর। মানে ধরুন, আদিম মানুষের ব্যবহৃত পাথরের হাতিয়ার, তাদের ফেলে যাওয়া বাসস্থান, গুহা বা ভাঙা মাটির পাত্র, এগুলোই হলো ইতিহাসের একমাত্র সাক্ষী। এগুলি যেন এক একটা সাইলেন্ট স্টোরি টেলার, যা আমাদের পূর্বপুরুষদের জীবনযাত্রা সম্পর্কে দারুণ সব ক্লু দেয়। আর মজার ব্যাপার কি জানেন? এই যে প্রাক ইতিহাস বা প্রিহিস্ট্রি শব্দটা, এটা কিন্তু খুব বেশি পুরনো নয়। 1830-এর দশকে ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল সর্বপ্রথম এই শব্দটা তৈরি করেন। এরপর 1851 সালে ড্যানিয়েল উইলসন ইংরেজি ভাষায় প্রথম এই টার্মটি ব্যবহার করে একে পপুলার করে তোলেন। এই দুজনই প্রথম অনুধাবন করেছিলেন যে, আরে, লিখিত ইতিহাসের বাইরেও তো এক বিশাল ভৌত ইতিহাস পড়ে আছে। পাথরের হাতিয়ারের উন্নতির ওপর ভিত্তি করে এই প্রাগৈতিহাসিক যুগকে লজিক্যালি 3টে ভাগে ভাগ করা হয়। প্রাচীন প্রস্তর যুগ থেকে শুরু করে মধ্যপ্রস্তর যুগ হয়ে নব্যপ্রস্তর যুগে মানুষের হাতিয়ার বানানোর টেকনিক কিভাবে ধীরে ধীরে আপডেট হলো, সেটা দিয়েই এই সময়কাল মাপা হয়। সিম্পলি বলতে গেলে এটা হলো পাথরের হাতিয়ারের এক অসাধারণ বিবর্তনমূলক যাত্রা। এবার আমরা ঢুকছি আমাদের তৃতীয় ভাগে, প্রায় ঐতিহাসিক যুগ বা এক অমীমাংসিত রহস্যের যুগে। প্রাগৈতিহাসিক যুগের সীমানা পেরিয়ে আমরা এমন এক ট্রানজিশনাল ফেজে আসছি, যেখানে মানুষ লিখতে তো শিখেছে, কিন্তু সেই লেখা আজও আমাদের কাছে একটা রহস্য। বিখ্যাত গবেষক টিমোথি টেইলর এই সময়কালকে একটা দারুণ ফ্রেজ দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই সময়ে ইতিহাসের সবে মাত্র অঙ্কুরোদ্গম হয়েছে। মানে ইতিহাস যেন মাটি ফুঁড়ে সবে মাত্র নিজের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। এই যুগের সবচেয়ে পারফেক্ট আর সারপ্রাইজিং উদাহরণ হল আমাদের হরপ্পা সভ্যতা। এই সভ্যতার মানুষ কতটা উন্নত ছিল তা তো আমরা জানি, আর তাদের নিজস্ব সিন্ধু লিপিও ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আজও আমরা সেই লিপির অর্থ উদ্ধার করতে পারিনি। তারা আসলে কি বলতে চেয়েছিল, সেটা আজও আমাদের কাছে একটা বিশাল বড় মিস্ট্রি হয়ে আছে। অবশ্য পণ্ডিতদের মধ্যে এই যুগের সংজ্ঞা নিয়ে কিন্তু একটু ডিবেট আছে। কেউ কেউ লিপির পাঠোদ্ধার না হওয়াটাকেই এই যুগের মূল ভিত্তি হিসাবে ধরেন। আবার অন্য পণ্ডিতদের মতে অন্তত ভারতের ক্ষেত্রে লিপি জ্ঞানের পরিবর্তে তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূত্রপাত থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত সময়কালকেই ধাতুবিদ্যাগত উন্নতির নিরিখে প্রায় ঐতিহাসিক যুগ হিসাবে চিহ্নিত করা উচিত। চলুন এবার আসা যাক 4 নম্বর সেকশনে, ঐতিহাসিক যুগ, যেখান থেকে প্রকৃত ইতিহাসের সূচনা।
মানব ইতিহাসের একেবারে শেষ পর্যায়ে এসেই ইতিহাসের কোড অবশেষে ব্রেক করা সম্ভব হয়েছে। লিখন পদ্ধতির উদ্ভাবন আর লিখিত বিবরণের মাধ্যমেই এখানে শুরু হচ্ছে ট্রু হিস্ট্রি। তবে যদি ভৌগোলিক সময়ের দিকে তাকান, দেখবেন একটা দারুণ কন্ট্রাস্ট আছে। মিশর আর মেসোপটেমিয়ায় প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে লিপি চালু হয়ে যায় এবং তার পাঠোদ্ধারও হয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে এই প্রকৃত ইতিহাসের সূচনা কিন্তু অনেক পরে। ঐতিহাসিকদের মতে সেটা খ্রিস্টপূর্ব ৩য় শতকে সম্রাট অশোকের শিলালেখ থেকে, অথবা অনেকের মতে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের পরবর্তী সময়ে। এই প্রসঙ্গে প্রখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের খুব স্পেসিফিক একটা অবজারভেশন আছে। উনার মতে উত্তর ভারতের কনক্রিট বা একদম সুনির্দিষ্ট কালানুক্রমিক ইতিহাস শুরু হয় ৬৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে। মূলত এই সময়কাল থেকেই আমরা নির্ভরযোগ্য এবং ধারাবাহিকভাবে সাজানো ঐতিহাসিক তথ্য পেতে শুরু করি। এবার আমরা চলে এসেছি একেবারে শেষে ৫ নম্বর পয়েন্ট, উপসংহার ও প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ অন্ধকার যুগের আলোকবর্তিকা। সব মিলিয়ে ইতিহাসের একটা বৃহত্তর চিত্র কিন্তু আমাদের কাছে পরিষ্কার। মানব ইতিহাস নিছক সময়ের ফিতে দিয়ে মাপা যায় না, বরং মাপা হয় তথ্য রেকর্ড করার আর সেটা পড়ার ক্ষমতার ওপর। আর এই যে বিশাল সময়ের বিস্তৃতি, যেখানে কোনো লিখিত প্রমাণই নেই, সেখানে প্রত্নতত্ত্বই হয়ে ওঠে আমাদের প্রধান টর্চলাইট। এটা এমন এক বিজ্ঞান যা অন্ধকারের মধ্যে থেকে অতীতকে খুঁড়ে বের করে আনে এবং আমাদের শেকড়ের গল্প শোনায়। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য একটা দারুণ কৌতূহল জাগানো প্রশ্ন রেখে যাই। আচ্ছা, প্রকৃত ইতিহাস যদি লিপি পড়ার ক্ষমতার ওপরই নির্ভর করে, তবে আজও পাঠোদ্ধার না হওয়া সিন্ধুলিপির ভেতরে ঠিক কি গোপন সত্য লুকিয়ে আছে বলে আপনার মনে হয়? কে জানে, হয়তো আগামী দিনে এমন কোনো আবিষ্কার হবে যা প্রাচীন ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে। আজকের এই জ্ঞান অন্বেষণের বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।